আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের একটা ক্লাস নিব। অলরেডি তোমরা থাম্বনেল দেখে বুঝে গিয়েছো যে আমি আসলে কোন বিষয়ের উপরে ক্লাস নিতে যাচ্ছি। আজকে আমি তোমাদের জন্য একটা বাংলা দ্বিতীয় পত্র একটা সুপার সাজেশন দিব। যারা একটু দুর্বল স্টুডেন্ট তাদের জন্য এটা একটা বেশ কার্যকরী, পাশাপাশি যারা একটু সবল স্টুডেন্ট আছো তারা এটার সাথে সাথে অন্যগুলো একটু একটু দেখবা, বইয়েরগুলা, ঠিক আছে? আচ্ছা, ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিবা, পাশাপাশি আমার পেজটাতেও তোমরা ফলো দিয়ে রাখ। প্রথমে আছে অনুচ্ছেদ। অনুচ্ছেদে তোমাদের 10 মার্কস থাকে। অনুচ্ছেদের ক্ষেত্রে তোমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা একটু গুরুত্ব সহকারে পড়বা। হ্যাঁ, এটা বেশ ইম্পর্টেন্ট। পাশাপাশি স্বাধীনতা দিবস, দুইটা থেকে যে কোনো একটা আসতে পারে এবং বেশ ইম্পর্টেন্ট। অনুচ্ছেদের আগে তোমাদের আরেকটা জিনিস বলে রাখি, এই হচ্ছে তোমাদের একটা কাতা পরীক্ষা। তোমরা এখান থেকে লেখা শুরু করলে অনুচ্ছেদ ঠিক অপর পেজের এই জায়গায় এসে শেষ করবা। বুঝতে পারছো? মানে হচ্ছে 3 পেজ। কয় পেজ? 3 পেজ, মানে পৃষ্ঠা। এটা একটা পাতা, এটার এই সাইড একটা পেজ, এই সাইড আরেকটা পেজ। এভাবে তোমরা 3 পেজ লিখবা। যাদের লেখা বড় তারা চাইলে আরেকটু বেশি লিখতে পারো, 3.5 পেজের মতো, কিন্তু তার চেয়ে বেশি লেখাটা আসলে স্ট্যান্ডার্ড মনে হয় না। এরপরে দেখো সুন্দরবন, মাস্ট আসতেই পারে, আসার মতো একটা অনুচ্ছেদ। তারপর দেখো জাতীয় পতাকা। জাতীয় সঙ্গীতটা অনেকে ইম্পর্টেন্ট বলে, কিন্তু জাতীয় সঙ্গীতের দিকে জাতীয় পতাকাটা তোমরা বেশি গুরুত্ব সহকারে দেখবা। এরপরটা হচ্ছে কম্পিউটার। ঠিক আছে, অনুচ্ছেদ আমরা তোমাদের এই 5টাই দিলাম, এই 5টাই তোমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট। এরপরে আলোচনায় আসো সারাংশ মানে কি। সারাংশ মানে হচ্ছে একটা অনুচ্ছেদ থাকবে, ওইটাকে তুমি কতটুকু বুঝছো ওইটাই 2-3টা লাইনের মধ্যেই আলোচনা করবা। সারাংশ লিখার নিয়মটা হচ্ছে সারাংশ কোনো সময় 3 লাইনের বেশি হইতে পারবে না। 3 লাইনের বেশি হইলে তখন আর সেটা সারাংশ হয় না। সারাংশ হচ্ছে এই অনুচ্ছেদটা পড়ার পরে তুমি আসলে যা বুঝলা সেটা তুমি 3 লাইনের মধ্যে শেষ করবা। 3 লাইন মনে রাখবা যে এইভাবে 3টা লাইন, অথবা দাড়ি দিয়েও তুমি 3টা লাইন বোঝাইতে পারো। বুঝতে পেরেছো? সারাংশ লিখতে হলে 3 লাইনের মধ্যে লিখতে হবে। এখন সারাংশ লেখার নিয়মটা হচ্ছে তুমি অনুচ্ছেদটা পড়ে তুমি আসলে কি বুঝলা সেটাই লিখবা। এটাই হচ্ছে সারাংশের মেইন থিম। এখন যদি তোমার কাছে মনে হয় যে ভাই আমি তো অনুচ্ছেদটা পড়ার পর আমি বুঝতে পারি না, তাহলে তুমি যেটা করবা সেটা হচ্ছে বইয়ের লাইনগুলো মুখস্থ করে ফেলবা। এখন অনেকে বলবা যে ভাই বইয়ের তো অনেক লাইন আছে। হ্যাঁ, তুমি ওই লাইনগুলোরও স্কিপ করে মূলত তুমি লাইন আনবা 3টা, এতে তুমি ভালো একটা মার্কস পাবা। সারাংশ সাধারণত কিন্তু ক নাম্বারে থাকে, ঠিক আছে? তো তুমি যেটা করবা, ক নাম্বার আগে এখানে দিয়ে নিবা, দিয়ে তারপর এভাবে একটা, হ্যাঁ, 2টা টান দিয়ে নিবা, টান দিয়ে তারপর সারাংশ এই দিকে লিখবা। সারাংশ তোমরা চাইলে এভাবেও লিখতে পারো, অথবা এভাবেও লিখতে পারো। মোদ্দা কথা হচ্ছে 3টা লাইন হলেই হলো। তো প্রথমটাই ভালো। সারাংশ কোনগুলো পড়বা? বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, মাতৃস্নেহের তুলনা নাই, অভ্যাস ভয়ানক জিনিস, মানুষের মূল্য কোথায়। এর মধ্যে বিদ্যা এবং মানুষের মূল্য কোথায়, এই 2টাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বাকিগুলো একটু দেখবা। তারপর দেখো সারমর্ম। সারমর্ম হচ্ছে কি? সার কথা। তোমাদের একটা কবিতা থাকবে, সেই কবিতার সারমর্মটা তোমরা আলোচনা করবা। তো এখানে দেখো এইটাও একই নিয়মে তোমরা এইভাবে লিখতে পারো। এইখান থেকে তোমরা পড়বা যেটা, সেটা হচ্ছে এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। শুক্লান্ত ভট্টাচার্যের একটা গুরুত্বপূর্ণ কবিতা, সেই কবিতার একটা সারমর্ম তোমরা উঠাই ধরবা। তারপর হচ্ছে আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়িয়েছে দেনা, এটাও দেখতে পারো। দৈন্য যদি আসে আসুক, লজ্জা কি বা তাতে, এটাও দেখতে পারো। পাশাপাশি বোর্ডে প্রতিনিয়তই নতুন না নতুন কোনো কিছু থাকে, সেক্ষেত্রে এটাও শৈশবে সদুপদেশ যাহার না রয়েছে, হ্যাঁ, এটাও দেখবা। এটার আসার সম্ভাবনাও অনেক। ঠিক আছে, সারমর্ম হচ্ছে যে তুমি কবিতাটা পড়ে আসলে তুমি কি বুঝতে পারছো সেটাই তুমি 3 লাইনে ব্যক্ত করবা। এরপর দেখো ব্যক্তিগত চিঠি। ব্যক্তিগত চিঠির ক্ষেত্রে তুমি মাতার কাছে অথবা পিতার কাছে অথবা বোনের কাছে যেটাই থাকুক না কেন তোমাদের জন্য সহজই হবে। তবে ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি, এটা 100% পড়বা, এটাই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর চিঠি লেখার জন্য যে নিয়মটা, সেটা হচ্ছে লেখার নিয়মটা হচ্ছে এইখানে তোমরা তারিখ দিবা, তারপর হচ্ছে ঠিকানাটা দিবা, ঠিক আছে? আর বাকি সবকিছু এক সিরিয়ালে আসবে, ইতি, হ্যাঁ, বাকি সবকিছু এখানেই বসবে। সিটি লেখার ক্ষেত্রে তোমরা কোনো সময় এই পেজ থেকে শুরু করবা না। হ্যাঁ, তোমরা সবসময় অপোজিট ডিরেকশন থেকে শুরু করবা। মানে এই পৃষ্ঠে শুরু করলে তোমরা এই পৃষ্ঠায় আসতে পারবা, কিন্তু এই পৃষ্ঠা শুরু করলে আর অপর পৃষ্ঠা আসতে পারবা না। হ্যাঁ, চিঠি এবং আবেদনের ক্ষেত্রে একই নিয়ম। আরও ভালো হয় তোমরা এই পৃষ্ঠা থেকে শুরু করে এই পৃষ্ঠা এসে সমাপ্ত করবা, আর তোমরা কামটা এই জায়গায় বসাবা, ঠিক আছে? হাম লেখার ক্ষেত্রে তোমরা যেটা করো সেটা হচ্ছে এভাবে দেও, তারপর এখানে ডাক টিকিট লিখো, এটাও করতে পারো। অথবা আমার কাছে যেটা ভালো মনে হয় সেটা হচ্ছে এই যে এইরকম ডিজাইন করা, ঠিক আছে? এরপর দেখো আবেদন বা দরখাস্ত। পাঠাগার স্থাপনের জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বরাবর একখানা আবেদন লিখো। হ্যাঁ, এটা মাস্ট ইম্পর্টেন্ট।
তোমরা এটাও দেখতে পারো, অনুপস্থিতির ছুটির জন্য আবেদন। অনুপস্থিতির ছুটির জন্য আবেদন, এটা তোমরা বেশ ভালো পারো, কারণ ছোটবেলা থেকেই তোমাদের কেউ না কেউ মারা যায়, দাদা দাদি নানা নানি, পাশাপাশি হচ্ছে তোমাদের পেটের অসুখ থাকে, সেই কারণে তোমরা আসতে পারো না। যাই হোক, এরপরে আরেকটা জিনিস দেখবা, সেটা হচ্ছে সহকারী শিক্ষক পদে নিয়োগের আবেদন। এরপর আসো সংবাদপত্র। সংবাদপত্রের মধ্যে তোমরা যেটা দেখবা সেটা হচ্ছে স্বাস্থ্য কেন্দ্রে দুর্দশার কথা জানিয়ে পত্রিকা প্রকাশের জন্য চিঠিপত্র কলামে তৈরি করো। এটা মাস্ট ইম্পর্টেন্ট, 100% আসবে। এরপর হচ্ছে সড়ক দুর্ঘটনার প্রতিকারের দাবি জানিয়ে একখানা চিঠিপত্র লিখো। তো সড়ক দুর্ঘটনা নিয়ে গত বছর আসছে, তার জন্য আমি প্রথমটাকে শতভাগ দিয়ে রেখেছি, তোমরা দুইটাই পড়বা। পরীক্ষা যদি সংবাদ প্রতিবেদন আসে, তাহলে তোমরা প্রথম আবেদনের যা নিয়ম আছে সেম, জাস্ট খালি এক লাইনে ব্রিফিং দিবা। মূল লাইনটা তোমরা এক লাইনে ব্রিফিং করতে পারো। সেই লাইনটা এরকম হতে পারে যে আপনার বহুল প্রচলিত অমুক পত্রিকায় আমি একটা সংবাদ প্রতিবেদন করার জন্য আবেদন করছি। লিখার পরে তোমরা একটা টাইটেল দিবা পরের পেজে, টাইটেল দিয়ে তারপর তোমরা গণহারে লেখা শুরু করবা। পত্রিকায় সাধারণত এমন এমন ক্যাপশন আনতে হয় যেটা দেখার জন্য মানুষের আগ্রহ বেড়ে যায়। ধরো রিফাত স্যার স্টুডেন্টদের বাসায় ভিজিট করতে গিয়েছে, তারা পড়াশোনা কিভাবে করছে সেটা দেখার জন্য। তো তোমরা পত্রিকায় ক্যাপশনটা এরকম দিতে পারো যে এ কি করলেন রিফাত স্যার পরীক্ষার আগে কেন বাসায়, এরকম অ্যাট্রাকটিভ ক্যাপশন দিব যেন সবাই তোমার এই সংবাদ প্রতিবেদনটা পড়ে। ঠিক আছে, এরপর দেখো প্রতিবেদন। প্রতিবেদনে আইসা তুমি সংবাদ প্রতিবেদন যেভাবে লিখছো এভাবেই লিখবা, অ্যাপ্লিকেশনটা তুমি কি স্কিপ করবা। এটা লিখার অনেকগুলো ধরন আছে, তুমি চাইলে বইয়ের মতো করে লিখতে পারো। পাশাপাশি আরেকটা টেকনিক শিখাই দিচ্ছি, তুমি এরকম একটা বক্স করবা পেন্সিল দিয়া, তারপর এইখানে লিখবা প্রতিবেদনের শিরোনাম, এরপর পত্রিকার নাম দিতে পারো, তারপর তোমার নাম দিতে পারো, প্রতিবেদকের নাম, তারপর হচ্ছে সময় দিতে পারো, কোন সময় আসলে প্রতিবেদনটা লিখছো, তারপর স্থান দিতে পারো যে কোন জায়গায় ঘটনাটা আসলে হচ্ছে। এভাবে লিখা তারপর তুমি কি করবা, একটা হেডিং দিবা, এরপর লেখা শুরু করবা। হেডিং দেওয়ার পরে তুমি এক সিরিয়ালে লিখতে পারো, এইটা একটা স্ট্যান্ডার্ড নিয়ম। পাশাপাশি হচ্ছে তুমি বোর্ড বইয়েরটাও লিখতে পারো, যে একটা হেডিং দিয়ে এরপর এখানে নিজস্ব প্রতিবেদন, হ্যাঁ তোমার নাম, তারপর পত্রিকার নাম, সময়, তারিখ, এভাবেও লিখে ফেলতে পারো। প্রথমটা প্রিফার করি আমি, তুমি চাইলে সেটাও দিতে পারো। আচ্ছা, এইখানে তুমি আসলে কি কি পড়বা, এখানে তুমি পড়বা বিদ্যালয়ের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে একখানা পত্র লিখো। এটাও বেশ ইম্পর্টেন্ট, তবে আমি প্রিফার করি এইটাই সবচেয়ে বেশি আসতে পারে, সেটা হচ্ছে এলাকার সড়কের দুরবস্থা সংক্রান্ত সংবাদ প্রতিবেদন। প্রশ্ন হচ্ছে যে ভাইয়া প্রতিবেদন কি নিচে আমি স্টেপ করব কিনা, যে পয়েন্ট করব কিনা, কখন পয়েন্ট করবা কখন পয়েন্ট করবা না। যেমন শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেখানে পয়েন্ট করার মতো আমি কোনো কিছু দেখছি না। তবে দেখো সড়ক দুর্ঘটনা দুরবস্থার ক্ষেত্রে 1-2 করে পয়েন্ট দিতে পারো। এলাকার সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে তুমি পয়েন্ট আকারে দিতে পারো। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণে প্রথম দুইটা হচ্ছে আমরা বলতে পারি গদ্য। গদ্য মানে কি, গল্প আকারে। যখন দেখবা একটা ক্ষমাতে 2টা লাইন আছে তখন বুঝবা এটা হচ্ছে গদ্য। এরপরে দুটা হচ্ছে পদ্য। মানুষ বাঁচে তার কর্মে, বয়সে নয়, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। পরে দেখতে পারো যে গ্রন্থগত বিদ্যা পরহস্ত দন, নহে বিদ্যা নহে দন হলে প্রয়োজন। এরপর দেখো এটাও ইম্পর্টেন্ট, দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য, আপনি আছাড়ি ধর্ম শিখাও অপরে। যে কোনো একটা লিখবা, একটা গদ্য থাকবে, একটা পদ্য থাকবে। হ্যাঁ, তোমরা এই 4টাই ভালো করে পড়বা। এইখান থেকে আসলে বাছার কোনো সুযোগ নেই। কেন? কারণ আমি অলরেডি তোমাদের বেছে বেছে এই 4টা সিলেক্ট করে দিয়েছি। হ্যাঁ, এর মধ্যে যে কোনো 2টা আসলেও আসতে পারে, বা একটা হলেও অ্যাটলিস্ট আসবে। কিন্তু এখন যদি তুমি বাছাই করো তাহলে দেখবা কমন নাও পড়তে পারে, পরে বলবা যে ভাইয়া কমন তো পড়ে নেয়, ব্লা ব্লা ব্লা। হ্যাঁ, ভাব সম্প্রসারণ তুমি 2 পাতা লিখবা, মানে কি 4 পৃষ্ঠা দিক থেকে শুরু করবা, এই পাতার এই জায়গায় এসে তুমি সমাপ্ত করবা। তো ভাব সম্প্রসারণের ক্ষেত্রে 3টা স্টেপ করতে পারো, কিন্তু এইগুলো লেখার দরকার নাই। যে ভূমিকা, পরে হচ্ছে সম্প্রসারিত ভাব, হ্যাঁ, পরে হচ্ছে মূল বক্তব্য, এইসব লেখার দরকার নেই। এক সিরিয়ালে তুমি 3টা স্টেপ করতে পারো। আশা করি বুঝতে পেরেছো। আরেকটা জিনিস শিখে রাখো, সেটা হচ্ছে হেডিংটা তুমি চাইলে নীল কালি ইউজ করতে পারো। হেডিংটা না দিলে আসলে তোমরা কাঙ্ক্ষিত মার্কস পাবা না, অলরেডি 1 নম্বর তোমাদের কেটে যাবে। অ্যাটলিস্ট তোমাদের জন্য 3টা স্টেপ হয়। যেটা বলছিলাম, তোমাদের যদি এই পৃষ্ঠা লেখা শুরু করো, অ্যাটলিস্ট তোমাদের 14 থেকে 16টা লাইন লিখতেই হবে। এর চেয়ে কমও না, এর চেয়ে বেশি লিখলে আবার বেশি হিজিবিজি হয়ে যেতে পারে। যাদের হাতের লেখা অনেক বড় বড় তারা 14 লাইনের কম যেন না হয় খেয়াল রাখবা। যাদের লেখার ফ্রন্টের সাইজ ছোট, তোমরা অ্যাটলিস্ট 16 লাইন এর কম যেন না হয়। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো আলোচনা করছি রচনাতে। রচনা অথবা প্রবন্ধ। প্রবন্ধ লেখার জন্য বঙ্কিম অলরেডি একটা টেকনিক শিখিয়ে গিয়েছে, সেটা হচ্ছে প্রবন্ধতে 4
চারটা জিনিস অ্যাপ্লাই করতে হয়। প্রথম হচ্ছে ভূমিকা দিতে হবে মাস্ট, এইখানে তুমি আসলে কোন বিষয় নিয়ে লিখছো সেটা সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে। এরপর হচ্ছে বর্ণনাতে তুমি এই গোটা কাহিনী বিশ্লেষণ করবা, হ্যাঁ, যেটা পরে আসছি। তারপর থাকতে হবে ওইখানে যে কথাগুলো তুমি লিখবা সেগুলো অবশ্যই যুক্তি নির্ভর হতে হবে, শুধু যে গরু রচনা লিখে যাবা এটা হলেই হবে না। তারপর দেখো চতুর্থ স্টেপটা হচ্ছে উপসংহার এসে এতক্ষণ যা পেছাল পাল্লা সেটার একটা সংক্ষিপ্ত ধারণা উঠায় দেওয়া। দেখো রচনার ক্ষেত্রে তোমাদের জন্য পর্যটনশীল প্রোডাক্ট কঠিন, কিন্তু এটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য, হ্যাঁ। আর মাদকাসক্তি ও তার প্রতিকার আসতেই পারে, তো তোমরা এই চারটাই ভালো করে পড়বা। তোমাদের একটা সবচেয়ে কমন এবং সবচেয়ে বেশি একটা কোয়েশ্চেন করো যে ভাই এখানে আমরা কয় পেজ লিখবো। হ্যাঁ, কয় পেজ লিখবা সেটা আসলে ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে তোমরা এখানে কয়টা স্টেপ দিবা। আমি বলি 20 মার্কসের জন্য তোমরা 20টা স্টেপ দিবা, এবং প্রতিটা স্টেপের জন্য তোমরা মিনিমাম 5 থেকে 6টা লাইন লিখবা। অনেকটা বাংলা প্রথম পত্রের ক নাম্বার যেভাবে লিখো এতটুকু করে একটা স্টেপ দিবা। আচ্ছা, এন্ড 20টা স্টেপ বা আসলে কিভাবে লিখবো, বইয়েই তো 20টা স্টেপ নাই। এটাতে একটা টেকনিক শিখো, সেটা হচ্ছে প্রথম ভূমিকা, বর্ণনা, উপসংহার, 3টা স্টেপ অলরেডি তোমার হয়ে গেছে, তাই না? হ্যাঁ, এখন পরীক্ষা যদি আসে মানব কল্যাণে বিজ্ঞান, তাহলে তুমি কি কি লিখতে পারো? তুমি চাইলে লিখতে পারো যে তথ্য প্রযুক্তিতে আমরা কিভাবে এগিয়ে যাচ্ছি, এটা একটা স্টেপ হতে পারে। পরে হচ্ছে প্রযুক্তি খাতে বিজ্ঞান, তোমরা লিখতে পারো কৃষিকাজে বিজ্ঞান। হ্যাঁ, এরকম করে স্টেপ নিজে নিজে বানাবা। 20টা না পারলেও অ্যাটলিস্ট যাতে 17টা বা এরকম আশেপাশে থাকে, কারণ যদি তুমি স্টেপ যদি বেশি না দিতে পারো এবং শুধু যদি লিখেই যাও তাহলে তুমি 13 থেকে 14 মার্কস পাবা। যদি তুমি 17টা স্টেপ দাও, প্রত্যেকটা স্টেপের জন্য তোমাকে যদি 1 করেও দেয় তাও তুমি 17 পাবা। আর এটা হচ্ছে স্টেপগুলা তুমি চাইলে নীলকালি ইউজ করতে পারো, পাশাপাশি তুমি চাইলে সেখানে পঙ্গুক্তি বা লাইন বা চরণ তুমি দিতে পারো। সেটা কবিতার লাইন হইতে পারে, সেটা ইংরেজি কোনো বিশেষ ব্যক্তিবর্গের, হ্যাঁ, উক্তি হইতে পারে, মানে এটা রিলেটেবল যেন থাকে। আচ্ছা, এখন হচ্ছে ভাই আমি তো কবিতা মুখস্থ করতে পারি না, তাহলে কি করব? নিজে বৈশা কবিতা বানায় ফেলবা, বলবা যে কবির ভাষায়, কোন কবির ভাষায় কোন কবির মতে সেটা তোমার দেখার বিষয় না। কোন কবি বলেছেন? আমি বলেছি। আমি আবার টুকটাক কবিতাও লিখি। নিজেই একটা কবিতা লিখে ফেলবা, লাইন যেন ঠিক থাকে, আবার লাইন যেন উল্টাপাল্টা না হয়, এভাবে হাইলাইট করে কি করবা, একটা লাইন লিখে ফেলবা। সময়ানুবর্তিতার মধ্যে তোমরা লিখতে পারো সময়ের স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তো এরকম তুমি কয়েকটা কবিতার লাইন অথবা পঙ্গুক্তি লিখে বা উক্তি লিখে, হ্যাঁ, তুমি কয়েকটা স্টেপের মধ্যে এভাবে একটা একটা করে বিবরণ দিবা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, এখন এই যে 17টা বা 16টা বা 20টা স্টেপ দিতে তোমার আসলে কয় পাতা লাগে ওইটা ডিপেন্ড করে তোমার মোডের উপর। হ্যাঁ, তুমি চাইলে একটা পেজের মধ্যে 3টা স্টেপও দিতে পারো। যদি তুমি 20টার মতো দাও তাহলে একটা পাতার মধ্যে তুমি 2টা বা 3টা স্টেপ দিতে পারো। আশা করি বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই। তো দেখো, তোমরা যদি এরকম আরও ট্রিক্স অ্যান্ড টিপস পেতে চাও তাহলে অবশ্যই আমার এই ফেসবুক পেজটাকে ফলো করবা, পাশাপাশি আমার এই ইউটিউব চ্যানেল রিফাত স্যারের বাংলা জ্ঞান তোমরা সাবস্ক্রাইব করে দিবা। আর বেশি বেশি করে কমেন্ট করবা, শেয়ার করবা তোমাদের বন্ধুদের সাথে, যেন সবাই যে তোমাদের মতো তারাও যেন উপকৃত হতে পারে। তো তোমাদের সর্বাত্মক শুভকামনা করি আজকের মতো আমি বিদায় নিচ্ছি। তো ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।